পেজ 244 পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ। পেজ 244 বক্সে আছে জেনে রাখো। বর্তমানে ভারতের একমাত্র গির অরণ্যে ভারতীয় সিংহ পাওয়া যায়। কাজিরাঙ্গা জাতীয় অরণ্যে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়। পশ্চিমবঙ্গের সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণ করা হয়, যদিও বর্তমানে ভারতের মধ্যে বান্ধবগড় জাতীয় অরণ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা সর্বাধিক। 42 ভারতের কয়েকটি বিলুপ্তপ্রায় সরীসৃপের নাম লেখো। ভারতের কয়েকটি বিলুপ্তপ্রায় সরীসৃপ হল মোহানা অঞ্চলের কুমির, ঘড়িয়াল, গঙ্গার নরম খোলযুক্ত কচ্ছপ, সোনালী গেকো, সামুদ্রিক সবুজ কচ্ছপ, ময়াল ইত্যাদি। এখানে ঘড়িয়ালের ছবি দিয়েছে, সামুদ্রিক সবুজ কচ্ছপের ছবি দিয়েছে, সোনালী পেকোর ছবি দিয়েছে, আর ময়াল সাপের ছবি দিয়েছে। 43 ভারতের কয়েকটি বিলুপ্তপ্রায় পাখির নাম লেখো। ভারতের কয়েকটি বিলুপ্তপ্রায় পাখি হল গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, কালো গ্রীবাযুক্ত সারস বাজ পাখি, আন্দামানের টিল, ময়ূর, সামুদ্রিক ঈগল, স্পুনবিল শকুন। ছবি দিয়েছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, বাজ পাখি, শকুন ও স্পুনবিল। এরপরে কোশ্চেন 44 ভারতের কয়েকটি বিলুপ্তপ্রায় উদ্ভিদের নাম লেখো। ভারতের কয়েকটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ হল সুন্দরী গরান, ডেন্ড্রোবিয়াম, সূর্য শিশির, কলসীপত্র, কালমেঘ, সর্পগন্ধা, চন্দন, জারুল, নিটাম, সাইকাস ইত্যাদি। ছবি দিয়েছে সূর্য শিশির, সাইকাস, কলসপত্রী, সর্পগন্ধা। 45 ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন 3টি প্রাণীর নাম লেখো। ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন 3টি প্রাণী হল 1 এশিয়াটিক চিতা, 2 মাউন্টেন কোয়েল এবং 3 গোলাপি মাথাওয়ালা হাঁস। ছবি দিয়েছে এশিয়াটিক চিতা, বেশ লম্বা চিতা, আর গোলাপি মাথাওয়ালা হাঁস, হাঁসের গাটা কালো, মাথাটা গোলাপি, আর মাউন্টেন কোয়েল। কোশ্চেন 46 আবাসস্থল হিসেবে অরণ্যের ভূমিকা লেখো। আদিম মানুষ বন্য প্রাণীর আক্রমণ থেকে রেহাই পাওয়ার জন্য গাছের উঁচু ডালে রাত কাটাত। এক কথায় আদিম মানুষের আশ্রয়স্থল ছিল বৃক্ষ। মানুষ ছাড়া বনের মধ্যে বিভিন্ন ধরনের জীবজন্তুও বসবাস করে। আধুনিক মানুষের গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ অরণ্য থেকে পাওয়া যায়। 47 জ্বালানি হিসেবে অরণ্যের ভূমিকা লেখো। এটা পেজ 245 এলাম। অরণ্য গ্রামাঞ্চলের মানুষের জ্বালানির চাহিদা পূরণ করে। বনের কাঠ, গাছের শুকনো ডালপালা, পাতা ইত্যাদি রান্নার সময় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। 48 শিল্পের কাঁচামাল হিসেবে অরণ্যের ভূমিকা লেখো। জাহাজ নির্মাণ, পরিবহন সামগ্রী, রেল কোচ ইত্যাদি নির্মাণের জন্য প্রচুর পরিমাণে কাঠ প্রয়োজন হয়। এছাড়া রাবার, আঠা, রঞ্জন, ধুনা, তারপিন প্রভৃতি শিল্পের কাঁচামাল অরণ্য থেকে পাওয়া যায়। 49 বাতাসের আর্দ্রতা রক্ষায় অরণ্যের ভূমিকা লেখো। অরণ্যে প্রচুর গাছপালা থাকায় সেখানে বাষ্পমোচন বেশি হয়। অত্যাধিক বাষ্পমোচনের ফলে মেঘের উদ্ভব ঘটে এবং বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে, ফলে পৃথিবী শুষ্কতা থেকে রেহাই পায়। বৃক্ষ মরুভূমির গতি রোধ করে এবং বৃষ্টিপাত ঘটিয়ে জলবায়ুকে আর্দ্র করে তোলে। 50 মাটির ক্ষয় নিবারণে অরণ্যের ভূমিকা লেখো। মাটির ক্ষয় নিবারণে অরণ্য তথা গাছপালা বিশেষ ভূমিকা পালন করে। গাছের মূল মাটির মধ্যে বিস্তৃত থেকে মাটিকে দৃঢ়ভাবে ধরে রাখে। সেই জন্য বৃষ্টির জলের সঙ্গে সহজে মাটি ধুয়ে যায় না এবং অত্যধিক বায়ুপ্রবাহে বা ঝড়ের ফলে ধূলিকণার আকারে মাটি অপসারিত হয় না। 51 পরিবেশ দূষণ রোধে অরণ্যের ভূমিকা লেখো।
মানুষ সহ বিভিন্ন প্রাণীর বেঁচে থাকার জন্য অক্সিজেন একান্তভাবে অপরিহার্য। সমগ্র জীবজগৎ শ্বাসকার্যের জন্য অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। ফলে পরিবেশে এই দুই গ্যাসের ভারসাম্য বিঘ্নিত হয় এবং পরিবেশ দূষিত হয়। বৃক্ষ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় পরিবেশের দূষিত কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়ে অক্সিজেন ত্যাগ করে। ফলে বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে। ফলে বায়ুমণ্ডলের বায়ু শোধিত হয় এবং পরিবেশ দূষণমুক্ত হয়। 52. অরণ্য নিধনের কারণ কি? অরণ্য নিধনের গুরুত্বপূর্ণ কারণগুলি হল: 1. মানুষের অর্থনৈতিক পশ্চাৎপদতা। 2. জনসাধারণের মধ্যে বৈজ্ঞানিক চেতনার অভাব। 3. অজ্ঞতা ও অসাধুতা। 4. বসতি স্থাপনের জন্য নতুন নতুন নগর নির্মাণ। 5. অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিতভাবে শিল্প স্থাপন ইত্যাদি। 53. অরণ্যের মাটি কম ক্ষয়প্রাপ্ত হয় কেন? অরণ্যযুক্ত অঞ্চলের মাটি কম ক্ষয়প্রাপ্ত হয় এর কারণ: 1. অরণ্যে গাছপালাগুলি মূলের সাহায্যে শক্তভাবে মাটিকে আঁকড়ে ধরে রাখে। 2. অরণ্যের বড় বড় গাছগুলি মাটির ওপর আচ্ছাদন সৃষ্টি করে সরাসরি বৃষ্টিপাত বা বায়ুপ্রবাহের আঘাত থেকে মাটির ক্ষয় রোধ করে। ফলে বর্ষা বা বায়ুপ্রবাহের ফলে ওই মাটি সহজে আলগা হয়ে স্থানান্তরিত হতে পারে না। 54. অরণ্যের মৃত্তিকার সাথে পরিবেশের সম্পর্ক কিরূপ? অরণ্যের মৃত্তিকা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, ফলে পরিবেশ রক্ষায় সহায়তা করে। অরণ্যের মৃত্তিকা গাছের পাতা, অরণ্যে বসবাসকারী প্রাণীদের মৃতদেহ, মল মূত্র প্রভৃতির পচন থেকে প্রাপ্ত উপাদানের দ্বারা উর্বর হয়। এক কথায় অরণ্যের মৃত্তিকা পরিবেশের ভারসাম্য রক্ষায় খুবই সহায়ক। 55. শিল্পজাত বিভিন্ন অপরিশোধিত ও বিষাক্ত যৌগ বা বর্জ্য পদার্থের দ্বারা সৃষ্ট কয়েকটি রোগের নাম লেখো। শিল্পজাত বিভিন্ন বিষাক্ত ও অপরিশোধিত বর্জ্য পদার্থের দ্বারা সৃষ্ট কয়েকটি রোগ হল চর্মরোগ, স্নায়ুরোগ, ক্যান্সার ও হাড়ের যন্ত্রণা। 56. মশার দ্বারা সংক্রামিত কয়েকটি রোগের নাম লেখো। মশার দ্বারা সংক্রামিত কয়েকটি রোগ হল ম্যালেরিয়া, ব্র্যাকেটে আছে এটি 4 ধরনের হতে পারে, এর মধ্যে সবথেকে মারাত্মক হল ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, ব্র্যাকেট ক্লোজড। এছাড়াও ফাইলেরিয়া, ব্র্যাকেটে বা গোদ, এবং ডেঙ্গু রোগ মশার দ্বারা সংক্রামিত হয়। অ্যানোফিলিস কিউলেক্স এবং এডিস মশা এইসব রোগের সংক্রমণের জন্য দায়ী। এবারে 3 মার্কসের কোশ্চেন। প্রশ্ন 1. কোন শিল্পের শ্রমিকদের মধ্যে ফসি-জ রোগ দেখা যায়? ফ দন্তেশ ইকার একটু ছেড়ে বর্গের জ, ফসি-জ। এই রোগের লক্ষণগুলি কি কি? দেশলাই কারখানার শ্রমিকদের মধ্যে ফসি-জ রোগ দেখতে পাওয়া যায়। এই রোগের লক্ষণগুলি হল: 1. দাঁতে ব্যথা, মাড়ি থেকে রক্তক্ষরণ। 2. চোয়ালের হাড়ের ক্ষয়। 3. স্নায়ুকোষের ক্ষয় সাধন। 4. চোয়ালের হাড়ের অস্থিকলা পচনের ফলে মুখে দুর্গন্ধ সৃষ্টি। এখানে ছবি দিয়েছে ফসি-জ রোগগ্রস্ত ব্যক্তির চোয়াল। নেক্সট পেজ 246। প্রশ্ন 2. সিলিকোসিস রোগটির প্রধান কারণ কি? এই রোগের লক্ষণগুলি কি কি? দীর্ঘদিন কেলাসিত ক্ষুদ্রাতি ক্ষুদ্র সিলিকার চূর্ণ প্রশ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করলে সিলিকোসিস রোগ হয়। এই রোগের লক্ষণগুলি হল: 1. শ্বাসকষ্ট বা হাঁপানি। 2. দ্রুত পেশি ক্লান্ত হয় ও কর্মক্ষমতা হ্রাসপ্রাপ্ত হয়। 3. ত্বক নীল বর্ণ ধারণ করে, একে সায়ানোসিস বলে। সায়ানোসিস, দন্তেশয় আকার, অন্তস্তয় আকার, 9 ওকার, দন্তেশয় ইকার, দন্তেশ, সায়ানোসিস বলে। সিলিকোসিস রোগাক্রান্ত ফুসফুস। প্রশ্ন 3. কাইসন রোগ কোন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দেখা যায়? এই রোগের লক্ষণগুলি কি কি? 1+2। সাধারণত উচ্চ চাপযুক্ত অঞ্চলে যারা কাজ করে, যেমন সমুদ্রের ডুবুরিয়া,
তাদের কাইসন রোগ দেখা যায়। এখানে ছবি দিয়েছে কাইসন রোগাক্রান্ত ব্যক্তি, সারা পিঠের মধ্যে পেটের কাছে ঘা ঘা মতো হয়ে গেছে। প্রশ্ন 6, আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। প্রশ্ন 3 পড়েছে, এবারে প্রশ্ন কাইসন রোগের তো শেষ হয়নি। এই রোগের লক্ষণগুলি হলো: 1, শরীরের নির্দিষ্ট স্থানে ও মাথায় তীব্র ব্যথা অনুভূত হওয়া। 2, স্মৃতি লোপ পাওয়া। 3, বমি ভাব। 4, আকস্মিক পক্ষাঘাত। প্রশ্ন 4, রেবিলিওসিস রোগের প্রধান কারণ কি? কোন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই রোগ দেখা যায়? 1+1+1। এই রোগের লক্ষণগুলি কি কি? রেবিলিওসিস রোগের প্রধান কারণ হলো মানবদেহে রেবিলিয়ামের বিষক্রিয়া। সাধারণত ফ্লুরোসেন্ট বাল্ব তৈরির কারখানা, বেরিলিয়াম খনি এবং বিমান সংক্রান্ত নির্মাণ কারখানায় শ্রমিকদের এই রোগ দেখা যায়। এই রোগের লক্ষণগুলি হলো: 1, বুকে ব্যথা। 2, গাঁটের ব্যথা। 3, দুর্বলতা ও দ্রুত দেহের ওজন কমে যাওয়া। 4, জ্বর ইত্যাদি। প্রশ্ন 5, অ্যাসবেস্টোসিস রোগের প্রধান কারণ কি? কোন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই রোগ দেখা যায়? এই রোগের লক্ষণগুলি কি কি? 1+1+1। অ্যাসবেস্টোসিস রোগের প্রধান কারণ হলো মানবদেহে অ্যাসবেস্টাসের বিষক্রিয়া। সাধারণত খনি শ্রমিক, গৃহ নির্মাণ সামগ্রীর কারখানার শ্রমিকদের এই রোগ দেখা যায়। এই রোগের লক্ষণগুলি হলো: 1, তীব্র শ্বাসকষ্ট ও হাঁপানি। 2, দীর্ঘদিন শ্বাসবায়ুর সঙ্গে ফুসফুসে অ্যাসবেস্টাস প্রবেশ করলে ফুসফুসে ক্যান্সার দেখা যায়। এখানে অ্যাসবেস্টোসিস রোগাক্রান্ত ব্যক্তি দেখাচ্ছে শ্বাসের কষ্ট হচ্ছে। প্রশ্ন 6, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। আর 2টো কলম করা হয়েছে, আবহাওয়া, জলবায়ু। 1 নম্বর, আবহাওয়ার নিচে রয়েছে: কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, চাপ, বায়ু প্রবাহ, আর্দ্রতা, আকাশে মেঘের অবস্থা, বৃষ্টিপাতের পরিমাণ প্রভৃতি উপাদানের গড় অবস্থাকে আবহাওয়া বলে। আর জলবায়ুর নিচে আছে কোনো বিস্তৃত অঞ্চলের কমপক্ষে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। এবারে পেজ 247, আবহাওয়া। 2 নম্বর, আবহাওয়া হলো বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা যা বায়ুমণ্ডলের কতকগুলি উপাদানের ওপর নির্ভরশীল। জলবায়ু হলো আবহাওয়ার বৈশিষ্ট্য সমূহের দীর্ঘকালীন, কমপক্ষে 35 ইয়ার্সের গড় অবস্থা। 3 নম্বর, স্বল্প পরিসর স্থানের বায়ুমণ্ডলের অবস্থা সূচিত করে। জলবায়ু বিস্তৃত অঞ্চলের বায়ুমণ্ডলের গড় অবস্থার পরিচয় দেয়। প্রশ্ন 7, আবহাওয়া ও জলবায়ুর উপাদান কাকে বলে? উপাদানগুলির নাম উল্লেখ করো। 1+2। যেসব উপাদানের গড় অবস্থা বিচার করে কোনো স্থানের আবহাওয়া ও জলবায়ু নির্ধারণ করা হয় সেগুলিকেই বলে আবহাওয়া ও জলবায়ুর উপাদান। আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি হলো: 1, বায়ুর উষ্ণতা। 2, বায়ুর চাপ। 3, বায়ু প্রবাহের দিক ও গতি। 4, বায়ুর আর্দ্রতা। 5, মেঘ। 6, বৃষ্টিপাত। 7, তুষারপাত ইত্যাদি। কোনো জায়গার আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে ধারণা করতে হলে এইসব উপাদান পর্যবেক্ষণ করতে হয়। প্রশ্ন 8, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর ফল কি? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর ফল হলো: 1, বরফ গলা জলের পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে। 2, সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি পাবে, ফলে সমুদ্রের নিকটবর্তী অঞ্চলগুলি অচিরেই জলের তলায় চলে যাবে। 3, বায়ুমণ্ডলের চাপের পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় ও বন্যার প্রকোপ বৃদ্ধি পাবে। 4, বনাঞ্চল সংকুচিত হবে। 5, জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে। 6, জলবায়ুর পরিবর্তনের ফলে মরুকরণ প্রসারিত হবে। 7, সামুদ্রিক ও স্থলভাগের বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে। 8, ভূগর্ভস্থ জল দূষিত হবে। 9, কৃষি উৎপাদন ব্যাহত হবে। প্রশ্ন 9, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের উপায় কি? গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ করতে হবে
নিম্নলিখিত ব্যবস্থাগুলি গ্রহণ করতে হলে নিয়ন্ত্রণ করতে হলে নিম্নলিখিত ব্যবস্থাগুলি গ্রহণ করতে হবে। 1. জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বিকল্প দ্রব্যের ব্যবহার করতে হবে। 2. বনাঞ্চল ধ্বংস রোধ করতে হবে, নতুন বনাঞ্চল সৃষ্টি করতে হবে। 3. জনসংখ্যা বৃদ্ধি করতে হবে। 4. ক্লোরোফ্লুরো কার্বন গ্যাসগুলির উৎপাদন ও ব্যবহার রোধ করতে হবে। 5. জ্বালানি প্রয়োজনহীন যানের ব্যবহার বৃদ্ধি করতে হবে। 6. ব্যক্তিগত গাড়ি ব্যবহারের প্রবণতা হ্রাস করতে হবে। 7. বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির কুফল সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে। 8. বিভিন্ন প্রকারের গ্রিন হাউস গ্যাস যাতে পরিবেশে অধিক মাত্রায় সংযোজিত না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশ্ন 10. প্রবাল প্রাচীর কি? এটি কয় প্রকারের হয়? 1+2। একনালীদেহী বা নিডারিয়া পর্বের অন্তর্গত প্রবাল বা কোরাল নামক প্রাণীদের জীবন্ত এবং মৃতদেহ হাজার হাজার বছর ধরে সঞ্চিত হয়ে যে বিশাল স্তূপাকৃতি প্রাচীর গঠন করে তাকে প্রবাল প্রাচীর বলে। প্রবাল প্রাচীর 3 প্রকারের হয়, যথা 1. ফ্রিঞ্জিং রিফ, ফ্রিঞ্জিং ফয়রফলা ইকার, ইয় জয় অনুসার ইকার। ফ্রিঞ্জিং রিফ এটি সমুদ্রের তীরবর্তী কোনো দ্বীপকে ঘিরে গড়ে ওঠে। 2. ব্যারিয়ার রিফ, ব্যারিয়ার বয়জফলা আকার রয়িকার অন্তস্তয় আকার রিফ রয়িকার ফয় হসন্ত। এটি সমুদ্রের তটভূমিতে সমান্তরালভাবে গড়ে ওঠে। 3. অ্যাটলাস, এই ধরনের প্রবাল প্রাচীর আংটির মতো কোনো একটি অংশকে ঘিরে গড়ে ওঠে। ছবি দিয়েছে ব্যারিয়ার রিফ, অ্যাটলাস আর ফ্রিঞ্জিং রিফ। প্রশ্ন 11. খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য লেখো। খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্যগুলি হলো: 1. সবুজ উদ্ভিদ তথা উৎপাদক হলো খাদ্য শৃঙ্খলের ভিত্তি স্তর। 2. খাদ্য শৃঙ্খলে ঊর্ধ্বমুখী বিভিন্ন খাদ্যস্তরে জীবের সংখ্যা ক্রমশ হ্রাস পায়, কিন্তু জীবের আকার ও আয়তন বৃদ্ধি পেতে থাকে। 3. খাদ্য শৃঙ্খলে আবদ্ধ খাদ্যস্তর সংখ্যা সর্বদা নির্দিষ্ট থাকে। 4. খাদ্য শৃঙ্খলের প্রকৃতি নির্ধারিত। প্রশ্ন 12. খাদ্যজাল বা ফুড ওয়েব কি? এর বৈশিষ্ট্যগুলি লেখো। 1+2। বিভিন্ন প্রজাতির দ্বারা আন্তঃসম্পর্কযুক্ত একাধিক খাদ্য শৃঙ্খলকে একত্রে খাদ্যজাল বা ফুড ওয়েব বলে। খাদ্যজালের বৈশিষ্ট্যগুলি হল: 1. খাদ্যজাল বহুমুখী। 2. পুষ্টির বিভিন্ন স্তরে আন্তঃসম্পর্কযুক্ত একাধিক খাদ্য ও খাদক থাকে। 3. জীববৈচিত্র্য বেশি হয়। নেক্সট পেজ 248। প্রশ্ন 13. জীববৈচিত্র্য হ্রাসের প্রধান 3টি কারণ উল্লেখ করো। জীববৈচিত্র্য হ্রাস বা বিনাশের 3টি প্রধান কারণ হল: 1. আবাসস্থলের সংকোচন। পৃথিবীতে জনসংখ্যার অত্যধিক চাহিদা পূরণ করার জন্য নির্বিচারে বনভূমি ধ্বংস করা হচ্ছে। এর ফলে উদ্ভিদের বিভিন্ন প্রজাতি ধ্বংস হয়ে যাচ্ছে এবং তার সাথে বিভিন্ন প্রাণীর আবাসস্থলগুলিও সংকুচিত হয়ে পড়ছে। 2. বিভিন্ন ধরনের দূষণ। সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে প্রকৃতিতে বায়ু দূষণ, জলদূষণ ও মৃত্তিকা দূষণের মাত্রাও প্রচুর পরিমাণে বাড়ছে। এই দূষণের ফলে অনেক উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু ঘটছে। প্রকৃতিতে প্রাণীর সংখ্যা হ্রাস পাওয়ার কারণ হিসেবে কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশককেই দায়ী করা হচ্ছে। 3. বিদেশ থেকে আগত প্রজাতি। অনেক সময় বাইরের বিভিন্ন দেশ থেকে আগত বিদেশি উদ্ভিদ বা প্রাণী প্রজাতি কোনো নির্দিষ্ট অঞ্চলের বাস্তুতন্ত্রের গঠন বিনাশ করে থাকে। এর ফলে স্থানীয় প্রজাতির বৈচিত্র্য খুব উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। যেমন মরিশাস দ্বীপপুঞ্জে আগে ডোডো নামক উড্ডয়ন ক্ষমতাবিহীন এক প্রকার পাখি বাস করত। পরবর্তীকালে ওই দ্বীপে কুকুর ও শূকর প্রতিপালনের জন্য তাদের আক্রমণের ফলে
পৃথিবী থেকে ডোডো পাখি বিলুপ্ত হয়েছে। ছবি দেওয়া হয়েছে এখানে। ফ্যাক্টরি থেকে ধোঁয়া বেরোচ্ছে, তারপরে গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে, তারপরে এই জলে চান করাচ্ছে মোষ গরু ওদের, আর কৃষিক্ষেত্রে কীটনাশক দেওয়া হচ্ছে। প্রশ্ন 14, জীববৈচিত্র্য কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে ব্যাখ্যা করো। পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর প্রজাতিগত ও জিনগত বৈচিত্র্য যত বেশি থাকে তত বেশি মাত্রায় খাদ্য শৃঙ্খল জটিল আকার নেয় এবং খাদ্য শৃঙ্খলের পরিবর্তে খাদ্য জাল তৈরি হয়। ফলে বাস্তুতন্ত্রে বসবাসকারী প্রাণীরা বিভিন্ন উৎস থেকে খাদ্য গ্রহণ করতে পারে। তাই ট্রফিক স্তরের কোনো একটি প্রজাতির বিনাশ ঘটলেও প্রাণীদের খাদ্যের অভাব ঘটে না বা শক্তি প্রবাহ বাধা পায় না। এভাবে শক্তি প্রবাহ বজায় থাকায় জীবের আনুপাতিক সংখ্যা সমান থাকে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। প্রশ্ন 15, খাদ্যজাল সৃষ্টি হয় কেন? পুষ্টি স্তরে খাদ্যের অভাব দেখা এটা এখান থেকে শুরু। এক একটি পুষ্টি স্তরে বিভিন্ন প্রকারের প্রাণী থাকে। এদের খাদ্যাভ্যাসের ধরন একরকম নয়। এক ধরনের খাদ্য গ্রহণ করলে প্রাণীরা একটি খাদ্য শৃঙ্খলের অন্তর্গত হয়, কিন্তু যখন কোনো প্রাণী ভিন্ন রকমের খাদ্য ভক্ষণে অভ্যস্ত হয় তখন সেই প্রাণী বিভিন্ন পুষ্টি স্তর থেকে খাদ্য সংগ্রহ করে, অথবা কোনো এক পুষ্টি স্তরে খাদ্যের অভাব দেখা দিলে অন্য স্তর থেকে খাদ্য গ্রহণ করে। তখন দেখা যায় প্রাণীটি একাধিক খাদ্য শৃঙ্খলের সদস্য হয়ে পড়ে। ফলে সেই বাস্তুতন্ত্রে একাধিক আন্তঃসম্পর্কযুক্ত জটিল খাদ্য শৃঙ্খল বা খাদ্যজাল সৃষ্টি হয়। এবারে দিয়েছে উদ্ভিদ থেকে গঙ্গা ফড়িং খাচ্ছে, শুঁয়োপোকা খাচ্ছে, ইঁদুর খাচ্ছে, কাঠবেড়ালি, সবাই উদ্ভিদ খাচ্ছে। এটা প্রথম শ্রেণীর খাদক। তারপরে গঙ্গা ফড়িংকে ব্যাঙও খাচ্ছে, টিকটিকিও খাচ্ছে, বনবেড়ালও খাচ্ছে, সাপও খাচ্ছে। আবার শুঁয়োপোকাকে ব্যাঙও খাচ্ছে, টিকটিকিও খাচ্ছে, আবার সাপও খাচ্ছে। ইঁদুরকে বনবেড়ালও খাচ্ছে, সাপও খাচ্ছে। কাঠবিড়ালিকে সাপ খাচ্ছে। আবার ব্যাঙ, টিকটিকি, বনবেড়াল, সাপ সবাইকে বাজ পাখি খাচ্ছে। বাজ পাখি হচ্ছে সর্বোচ্চ খাদক, আর ব্যাঙ, টিকটিকি, বনবেড়াল, সাপ এগুলো দ্বিতীয় শ্রেণীর খাদক। গঙ্গা ফড়িং, শুঁয়োপোকা, ইঁদুর, কাঠবেড়ালের প্রথম শ্রেণীর খাদক, আর উদ্ভিদ হচ্ছে উৎপাদক। প্রশ্ন 16, জীববৈচিত্র্যের বাস্তু সংস্থানগত ভূমিকা উল্লেখ করো। চিকিৎসা ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা কি? 2+1। জীববৈচিত্র্যের বাস্তু সংস্থানগত ভূমিকা। যে কোনো বাস্তুতন্ত্রে জীবগোষ্ঠী পরস্পর নির্ভরশীল হয়ে বসবাস করে। এদের মধ্যে উৎপাদক, খাদক, বিয়োজক ও পরিবর্তক থাকে। বাস্তুতন্ত্রে যে কোনো একটি উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বিলুপ্ত হওয়ার অর্থ সেই উদ্ভিদ বা প্রাণীর সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলে বিঘ্ন ঘটা। এর ফলে অন্যান্য নির্ভরশীল প্রজাতির মধ্যেও সংকট তীব্র হয়ে ওঠে। তাই বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। জীববৈচিত্র্যের চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা। সমগ্র বিশ্বের প্রায় 80% ওষুধ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির থেকে পাওয়া যায়। তাই মানুষের জীবনদায়ী ওষুধ হিসেবে জীববৈচিত্র্যের অশেষ গুরুত্ব বর্তমান। যেমন ম্যালেরিয়া নিবারণের জন্য ওষুধ কুইনাইন সিনকোনা গাছ থেকে উৎপাদিত হয়। এছাড়া চিকিৎসা শাস্ত্রে আলোড়ন সৃষ্টিকারী জীবনদায়ী বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রজাতি থেকেই সংগ্রহ করা হয়। প্রশ্ন 17, পেজ 249। জীববৈচিত্র্যের প্রধান তিনটি গুরুত্ব লেখো। জীববৈচিত্র্যের প্রধান তিনটি গুরুত্ব হল: 1. পরিবেশ রক্ষা। প্রতিটি জীব বাস্তুতান্ত্রিকভাবে একে অন্যের উপর নির্ভরশীল। একটি জীবের বিনাশ অনেক সময় অন্য কোনো জীবের ধ্বংসের কারণ হতে পারে। তাই জীববৈচিত্র্য বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সুতরাং মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার অন্যতম প্রধান শর্ত হল জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখা। 2. অর্থনৈতিক মূল্য। মানুষ তার খাদ্য, বস্তু, বাসস্থান, ওষুধপত্র ইত্যাদির জন্য প্রত্যক্ষভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল। জীববৈচিত্র্য থেকে আমরা চিকিৎসার জন্য প্রয়োজনীয় অনেক ওষুধ ও ভেষজ দ্রব্য পেয়ে থাকি। যেমন সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন উপক্ষার পাওয়া যায়, এটি ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে কাজে লাগে। আবার আধুনিক কৃষিবিজ্ঞানে জীববৈচিত্র্যকে 3 ভাগে কাজে লাগানো হয়, যেমন পেস্ট নাশকের উৎসরূপে, নতুন ফসল উৎপাদনে এবং উন্নত প্রজাতির খাদ্যযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংকরায়নের উৎস হিসেবে। 3. নান্দনিক মূল্য। বিভিন্ন প্রজাতির জীব প্রকৃতিতে বৈচিত্র্যময় ও সুন্দর করে তোলে। প্রশ্ন 18। ভারতকে মহা জীববৈচিত্র্যের দেশ বলার কারণ কি? ভূপৃষ্ঠের মাত্র 2/3 অঞ্চল ভারতের অধীন, কিন্তু এখানে পৃথিবীর 5% জীববৈচিত্র্য দেখা যায়। এদেশে প্রায় 81,000 প্রাণী ও 45,000 উদ্ভিদ প্রজাতি দেখা যায়। এছাড়া আছে 850 প্রজাতির ব্যাকটেরিয়া ও বিভিন্ন অণুজীব। ভারতে প্রায় 15,000 প্রজাতির সপুষ্পক উদ্ভিদ রয়েছে, যার শতকরা 18% উদ্ভিদ ভারত ছাড়া পৃথিবীর আর কোথাও দেখা যায় না। ভারতের উত্তর-পূর্ব হিমালয় ও পশ্চিম ঘাট পর্বতমালার বনাঞ্চলগুলি জীববৈচিত্র্যে ভরপুর। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও বিপুল জীববৈচিত্র্য দেখা যায়। ভারতের উত্তর-পূর্ব হিমালয় ও পশ্চিম ঘাট পর্বতমালার জীববৈচিত্র্য বিশ্বে হটস্পট বলে মর্যাদা লাভ করেছে। সুতরাং ভারতকে সঙ্গত কারণেই মহা জীববৈচিত্র্যের দেশ বলে অভিহিত করা হয়। আমি এই ফাইলটি এখানেই শেষ করছি, পরের অংশ পরের ফাইলে পড়ব।